আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান। পাকিস্তানের হামলায় ভারতীয় জওয়ান নিহত। ডাকসু নির্বাচনের কারচুপির তথ্য ভিসির কাছে। আন্দোলনে কেন নেই জানালেন লিটন নন্দী। হাঁটছেন কাদের বুধবার বাইপাস সার্জারি। নবজাতককে কেন ট্রাঙ্কে রেখেছিলেন জানালেন জাবি ছাত্রী। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনঃতফসিল ঘোষণা সহ ৫ দফা দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার দুপুরে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের পদত্যাগ সহ ৫ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানায়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় নির্বাচন বর্জনকারী প্যানেলগুলো। দাবিগুলো হলো জালিয়াতি ডাকসু নির্বাচন বাতিল, পুনঃতফসিল ঘোষণা, ভিসির পদত্যাগ দাবি, মিথ্যা মামলা প্রত্যাহার, হামলাকারীদের শাস্তি নিশ্চিতকরণ। এদিকে নির্বাচন বাতিল সহ ৫ দফা দাবিতে চলছে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচিও। তবে এতে শিক্ষার্থীদের তেমন সাড়া পাওয়া যায়নি। অধিকাংশ বিভাগই ক্লাস ও পরীক্ষা স্বাভাবিক রয়েছে। ভিসির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভে জেএস প্রার্থী ওম্মে হাবিবা বেনজির বলেন, গত ১১ মার্চ যে কারচুপি নির্বাচন হয়েছে আমরা সেই নির্বাচন প্রত্যাখ্যান করছি। এই নির্বাচন ছিল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তামাশা। আমরা অবিলম্বে নির্বাচন বাতিল করে পুনঃতফসিল দাবি করছি। এ সময় তিনি ভিসি সহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের পদত্যাগ দাবি করেন। নির্বাচন বর্জনকারী ৫টি প্যানেল হল কোটা সংস্কার আন্দোলন, প্রগতিশীল ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও ছাত্র ফেডারেশন। অপরদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একা একা হাঁটতে পারছেন। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার তার বাইপাস সার্জারি করা হবে। বাংলাদেশ সময় সোমবার দুপুরে আওয়ামী লীগ নেতা জোবায়দুল হক রাসেল সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখতে গিয়েছেন রাসেল। সেখান থেকেই তিনি জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। সোমবার সকালে তিনি কারো সাহায্য ছাড়াই হাঁটতে পেরেছেন, অনেকের সঙ্গে কথাও বলেছেন। আগামী বুধবার ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হবে। এজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান রাসেল। গত ৩ মার্চ ভোরে হৃদরোগে আক্রান্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্রুত তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। এর পরের দিন ৪ মার্চ ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবী শেঠি এসে তাকে দ্রুত সিঙ্গাপুর নেয়ার পরামর্শ দেন। ওই দিনই এয়ার অ্যাম্বুলেন্সে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে সম্প্রতি ওবায়দুল কাদেরকে কেবিনে নেওয়া হয়। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডক্টর কোহসিয়াম সুন ফিলিপের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড ওবায়দুল কাদেরের চিকিৎসা দিচ্ছে। সেখানে ওবায়দুল কাদেরের স্ত্রী, ভাই ছাড়াও স্বজন ও দলের নেতারা রয়েছেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন বাতিল করে পুনঃতফসিল ঘোষণার দাবিতে ক্যাম্পাসে মিছিল শুরু করেছে ভোট বর্জনকারী ৫ প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে ডাকসু নির্বাচনের কারচুপির তথ্য প্রমাণ তুলে দেন অনশনকারী ৬ শিক্ষার্থী। এ সময় তাদের সাথে ছিলেন ভোট বর্জন ও আন্দোলনে অংশ নেওয়া ৫টি প্যানেলের নেতৃত্ববৃন্দ। সোমবার বেলা ১৫:৩০ থেকে রাজু ভাস্কর্য থেকে প্রতিবাদ শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে রবিবার তারা নির্বাচন বাতিল করে পুনঃতফসিলে ঘোষণা দেন এবং এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরও। এদিকে গত রবিবার ৫ দফা দাবি ঘোষণা করে ভোট বর্জনকারী প্যানেল। দাবিসমূহ জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল, পুনঃতফসিল ঘোষণা, ব্যর্থ ভিসির অপসারণ, মিথ্যা মামলার প্রত্যাহার ও হামলাকারীদের ডাকসু আর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার। উল্লেখিত দাবির পক্ষে ভিপি প্রার্থী অরুণী বলেন, এই ৫টি দাবি আদায়ে আমরা সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা করছি।
বেলা 11টায় রাজু ভাস্কর্যের সামনে জমায়েত হয়ে সেখান থেকে ভিসি কার্যালয়ে গিয়ে অবস্থান নিব। কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক বলেন, 5টি প্যানেলে একই সঙ্গে আন্দোলন করবে। আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। সিদ্ধান্ত নিতে বৈঠক করার কারণে মিলিতভাবে কর্মসূচি দিতে দেরি হয়েছে বলেও জানান তিনি। অপরদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সুন্দরবেনিতে পাকিস্তানের 2 থেকে ধেয়ে আসা গুলিতে নিহত হয়েছেন এক ভারতীয় জওয়ান। আহত হয়েছেন আরও 3 জন। সোমবার ভোর 5:30টার দিকে গুলি চালাতে শুরু করে পাকিস্তান। স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার রাজৌরি জেলায় পাকিস্তান যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গুলি চালাতে থাকে। এতে এক ভারতীয় সেনা নিহত হয় এবং আরও 3 জন আহত হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারাও। প্রায় 2 ঘন্টা পর সকালে 7:15 নাগাদ দুপক্ষের গোলাগুলি থামে। এর আগে রবিবার সন্ধ্যে 6:30 নাগাদ পাকিস্তান গুলি চালায়। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারাও। এর আগে বুধবারও বিনা প্ররোচনায় পাকিস্তান ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে পুঞ্জ সেক্টরে গুলি চালায়। এরপর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গোয়েন্দাদের বরাত দিয়ে এক ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ভারতের নতুন করে হামলা চালানোর ছক তৈরি করছে। তার জন্য একজোট করা হয়েছে 2 জঙ্গি গোষ্ঠী জইশে মোহাম্মদ ও তালিবানকে। গোয়েন্দার রিপোর্ট বলছে, বালাকোট এয়ার স্ট্রাইকের অনেক আগে জইশ, তালিবান ও হাক্কানি নেটওয়ার্ক এক গোপন মিটিং করেছে। সম্প্রতি পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে এই 2 দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই দুপক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেই চলেছে। অন্যদিকে ডাকসুর পুনর্নির্বাচন দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েও সোমবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেই প্রগতিশীল ছাত্র ঐক্যের পরাজিত ভিপি প্রার্থী লিটন নন্দী। এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হচ্ছে। জোটের বাকিরা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর আখতারুজ্জামানের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। কর্মসূচিতে লিটন নন্দীর না থাকার বিষয়ে তারা সাংবাদিকদের জানান, লিটন নন্দী হয়তো অসুস্থ, এজন্যই অবস্থান কর্মসূচিতে আসতে পারেনি। লিটন নন্দীর অবস্থান ফ্রিকি নিউজের কাছে আরও স্পষ্ট করেন স্বতন্ত্র জোট প্যানেলের পরাজিত ভিপি প্রার্থী অরণি সেমন্তী খান। তিনি বলেন, লিটন নন্দী বোধহয় অসুস্থ, আমি শিওর না, তবে তার প্যানেলের প্রতিনিধিরা আন্দোলনে রয়েছেন। এরপর থেকে একাধিকবার যোগাযোগ করেও লিটন নন্দীকে পাওয়া যাচ্ছিল না। অবশেষে দুপুর 3:15টার দিকে তাকে ফোনে পাওয়া যায়। ফ্রিকি নিউজকে লিটন নন্দী জানান, তার মা অসুস্থ, এজন্য পূর্বঘোষিত ভিসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে যেতে পারেননি। তিনি আরও বলেন, হঠাৎ আমার মায়ের রক্তচাপ বেড়ে গেছে, তাকে নিয়ে হাসপাতালে এসেছি। এখানকার কাজ শেষ করেই কর্মসূচিতে অংশ নিব। ঘোষণা দিল, সোমবার কর্মসূচিতে হাজির হননি নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। তবে কেন তিনি যাননি এখনও জানা সম্ভব হয়নি। দীর্ঘ 28 বছর পর গত 11ই মার্চ ডাকসুর নির্বাচন হয়। ভোট শুরুর কয়েক ঘন্টার মধ্যেই ব্যাপক কারচুপির দাবি করে শুধুমাত্র ছাত্রলীগ ছাড়া সব প্যানেলের প্রার্থীরা এই নির্বাচন বর্জন করেন। পরে ঘোষিত ফলাফলে দেখা গেছে, ভিপি পদে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর এবং জিএস পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বিজয়ী হয়েছেন। এরপর থেকেই ফলাফল প্রত্যাখ্যান করে ছাত্রলীগ ছাড়া সবাই পুনর্নির্বাচন চেয়ে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। অপরদিকে জন্মের পরপরই নবজাতককে ট্রাঙ্কে লুকিয়ে রেখেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা হলের এক ছাত্রী। পরে কান্নার শব্দে সেই নবজাতককে উদ্ধার করা গেলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয় নিয়ে মুখ খুলেছেন বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর দাবি, সন্তান জন্ম দেওয়ার পর ভয় পেয়ে নবজাতককে ট্রাঙ্কে লুকিয়ে রেখেছিলেন তিনি। এদিকে সন্তান জন্ম দেওয়ায় ওই ছাত্রীকে নিজের স্ত্রী হিসেবে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের রনি মোল্লা নামে এক ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 43তম ব্যাচের শিক্ষার্থী ও শহীদ সালাম বরকত হলের আবাসিক ছাত্র। রনি নিজেকে মৃত নবজাতকের বাবা হিসেবে দাবি করেছেন। একই সঙ্গে ওই ছাত্রীকে বিয়ে করার বিষয়টি 2 পরিবার জানত বলেও তিনি দাবি করেন। রনি বলেন, ওর মাকে জানিয়ে 2017 সালের 8 এপ্রিল আমরা বিয়ে করি। এরপর বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করতে থাকি। বিষয়টি আমার ঘনিষ্ঠজনেরা জানত। যোগাযোগ করা হলে রনির বাবা রশিদ মোল্লা বলেন, 1.5 বছর আগে শুনেছিলাম আমার ছেলে আমাকে না জানিয়ে বিয়ে করেছে। প্রথমে মন খারাপ হলেও পরে মেনে নিই। বউকেও বাড়ি নিয়ে আসতে বলি। ছেলে কেন যেন কখনোই মেয়েটিকে বাড়িতে নিয়ে আসেনি। এ ব্যাপারে ওই ছাত্রীর মা বলেন, বিয়ের আগে তারা আমাকে জানিয়েছিল, পরে আমরা মেনে নিই।
তিনি আরও বলেন, আমার মেয়ে বরাবর বলছে যে সে বাচ্চাটিকে মেরে ফেলতে চায়নি, সে ভয় পেয়ে গিয়েছিল, কি করতে হবে বা বুঝতে পারেনি, তাই এরকম করেছে। রনি মোল্লার কয়েকজন সহপাঠী বলেন, সন্তান জন্ম দেওয়া ছাত্রী ও রনি মোল্লার বাড়ি পাবনায়। তারা দুজন একই কলেজ থেকে পড়াশোনা করেছেন। কলেজে পড়ার সময় থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা হলের একটি কক্ষে তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে একটি নবজাতককে উদ্ধার করা হয়। পরে নবজাতককে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক নবজাতককে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 10:45টার দিকে নবজাতকটির মৃত্যু হয়। সন্তান জন্ম দেওয়া ওই ছাত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে রনি মোল্লার স্ত্রী হিসেবে স্বীকার করেন। ওই ছাত্রী বলেন, আমরা বিবাহিত, তবে বিশ্ববিদ্যালয়ে সেভাবে কাউকে জানানো হয়নি। অন্তঃসত্ত্বা হওয়ার পর ডাক্তার দেখিয়েছি কয়েকবার। ডাক্তার বলেছিল 20শে মার্চ বাচ্চা ডেলিভারি হওয়ার সম্ভাব্য তারিখ। ওই ছাত্রী আরও বলেন, শনিবার সকাল থেকে আমার ব্যথা শুরু হয়, রক্তপাত হতে থাকে, এতে ভয় পেয়ে যাই আমি। আমার 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে, এ অবস্থায় কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। রনি মোল্লার ফোনও বন্ধ পাই। পরে সন্তান প্রসব হয়ে যায়, নবজাতকের নাড়ি ভেতর থেকে ছিঁড়ে যায়। আমি ভয় পেয়ে তাকে ট্রাঙ্কে লুকিয়ে রাখি। এই ব্যাপারে রনি মোল্লা বলেন, ঘটনার দিন সকালে আমি টিউশনিতে যাই। সে হয়তো আমাকে ফোন করার চেষ্টা করেছে, কিন্তু ফোন বন্ধ থাকায় যোগাযোগ হয়নি। সন্ধ্যায় খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই। সেখানে গিয়ে পরিচয় দিলেও কেউ বিশ্বাস করেনি। সারাদিন মুঠোফোন বন্ধ থাকার কারণ জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র বলেন, আমার ফোনটাতে সমস্যা আছে, চার্জ থাকে না, তাই বেশিরভাগ সময় ফোনটা বন্ধ থাকে। গতকাল রোববার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের মরদেহ ওই ছাত্রীর বাবার কাছে হস্তান্তর করা হয়। এ সময় সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বাচ্চা জন্ম দেওয়া ওই ছাত্রী সুস্থ আছেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মৃত্যুর সনদে নবজাতকটির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। পরে ওই ছাত্রীর বাবা স্বাক্ষর করে নবজাতকের মরদেহ গ্রহণ করেন। এদিকে ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির প্রধান রাবেয়া খাতুন বলেন, আমরা তদন্তের কাজ শুরু করে দিয়েছি। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই তদন্তের কাজ শেষ করে প্রতিবেদন জমা দিতে পারব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ। প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।